প্রিয় ছাত্রছাত্রীরা, করোনার এই মহামারীতে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেই অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছো। আজ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক ইতিহাস, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। শ্রেণী ও বিষয় পরিচিতি। শ্রেণী দ্বাদশ, বিষয় ইতিহাস, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, পার্ট 2.3। প্রিয় ছাত্রছাত্রীরা, স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, নিশ্চয় ছবিটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। ছবিটা লর্ড কর্নওয়ালিসের। তাহলে আজকের আলোচ্য বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল। শিক্ষণফল লর্ড কর্নওয়ালিস সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সম্পর্কে জানতে পারবে। লর্ড কর্নওয়ালিস একজন ব্রিটিশ সামরিক অধিনায়ক, যিনি গভর্নর জেনারেল হিসাবে ব্রিটিশ ভারত শাসন করে ইতিহাসে অমর হয়ে আছেন। আমরা লর্ড কর্নওয়ালিস সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা তার জন্মস্থান, সমাধিস্থান, মৃত্যু এগুলো সম্পর্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনি জন্মগ্রহণ করছিলেন 31 ডিসেম্বর 1738 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান লন্ডনের মেয়ারে একটি অভিজাত পরিবারে। তিনি মৃত্যুবরণ করেন 5 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে এবং তার সমাধিস্থান গাজীপুর, ভারত। স্ক্রিনের ছবিটা সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা আছে। ছবিটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের। এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ওয়ারেন হেস্টিংস 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। লর্ড কর্নওয়ালিস 3 বছর ধরে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালান। অনুসন্ধান শেষে 1790 সালে দেশীয় জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এবং তিনি সেই সঙ্গে জানিয়ে দেন, ইংল্যান্ডের কর্তৃপক্ষ যদি অনুমোদন করলে এই বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। এবার এই প্রসঙ্গে কর্নওয়ালিসের সঙ্গে তার পরিষদের সদস্য জন শোর এর মতপার্থক্য দেখা দেয়। তিনি বলেন, এ বিষয়ে আরো বিশদ তথ্য সংগ্রহ করা প্রয়োজন। 10 সালাকে স্থায়ী বন্দোবস্তে পরিবর্তন না করে ধীরে ধীরে এ কাজে এগোনো উচিত। কিন্তু কর্নওয়ালিস দাবি করেন সরকারের হাতে যথেষ্ট তথ্য আছে। তিনি যুক্তি দেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে জমিদাররা কৃষকদের স্বার্থের দিকে আরো বেশি নজর দেবে। ইংল্যান্ডের কর্তৃপক্ষ কর্নওয়ালিসের অভিমতকে সমর্থন করেন। ফলে 1793 সালে 10 সালা বন্দোবস্ত ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে ঘোষিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার কথা মনে হয় তোমরা স্পষ্টই বুঝতে পারছো। এবার আমি আসলে মূলত চিরস্থায়ী বন্দোবস্তটা কি সে বিষয়ে তোমাদের ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বুঝি হেস্টিংস কর্তৃক ভূমি ব্যবস্থাপনার অসুবিধাগুলো যাতে ভবিষ্যতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য কর্নওয়ালিস 1793 সালে 10 সালা বন্দোবস্ত ভেঙে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ইতিহাসে এটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে। এবার চিরস্থায়ী বন্দোবস্তের
সুফল সম্পর্কে আমি তোমাদের মোটামুটি ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সমূহ কয়েকটা পয়েন্টে ভাগ করা হয়েছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত। প্রথমত, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু সুফল আমরা পরিলক্ষিত হই, নিচে আলোচনা করা হলো। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্তের আগে জমিদারগণ জমিতে তাদের শ্রম এবং মূলধন বিনিয়োগ করত না, কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো তখন জমিদারগণ জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন বিনিয়োগ করে ভূমির উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া পতিত, অনাবাদী, জঙ্গলাকীর্ণ এইসব জমিগুলো তারা কি করলো, চাষবাদের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা করে। ফলে কি হলো, উৎপাদন বৃদ্ধি পেল এবং দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটে। দ্বিতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার কর্তৃক প্রদানকৃত রাজস্বের পরিমাণ সম্পর্কে কোম্পানি সুনিশ্চিত হয়। কারণ এর আগে কোম্পানি কি পরিমাণ রাজস্ব জমা হচ্ছে এটার কোনো সুনিশ্চিত ধারণা তাদের ছিল না। এতে কোম্পানির বার্ষিক বাজেট প্রণয়ন ও বিভিন্ন পরিকল্পনা করতে খুব অসুবিধায় পড়তে হতো। কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো এবং জমিদার কর্তৃক প্রদানকৃত রাজস্বের পরিমাণ সম্পর্কে কোম্পানি যখন সুনিশ্চিত একটা ধারণা পেল, তখন কোম্পানির বার্ষিক বাজেট প্রণয়ন ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হলো। তৃতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইতিপূর্বে কোম্পানি কর্তৃক প্রবর্তিত বন্দোবস্তের যেসব দোষ ত্রুটি ছিল তা দূরীভূত হয়। চতুর্থত, এই ব্যবস্থার ফলে নতুন নতুন জমিদারের উত্থান ঘটে এবং তারা কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠেন। ফলে ব্রিটিশ সাম্রাজ্যের স্থায়িত্বকাল বৃদ্ধিতে এসব জমিদারগণ বিশেষ ভূমিকা রাখে। পঞ্চমত, চিরস্থায়ী বন্দোবস্তের আগে গ্রামীণ সমাজের তেমন কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো গ্রামীণ সমাজের পরিবর্তনের এক নতুন দ্বার উন্মোচিত হলো। সাধারণ মানুষ সরকার সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে শুরু করে। সুফলের চেয়ে কুফলটাই বেশি আমরা দেখতে পাই। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের সুফল যেমন ছিল তেমনি যথেষ্ট কুফলও পরিলক্ষিত হয়, নিচে সে বিষয়ে আলোচনা করা হবে। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অধীনস্থ জমি জরিপ না করে রাজস্ব নির্ধারণ করা হয়। এতে তুলনামূলক রাজস্বের পরিমাণ অত্যাধিক বেশি হয়। তাছাড়া জমিদারির পরিচিত সীমা নির্ধারণ না হওয়ায় অসংখ্য মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমিতে প্রজাদের পুরাতন সত্ত্ব বিলুপ্ত হয়, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমিতে প্রজাদের যে সত্ত্ব ছিল সেটা বিলুপ্ত হয়। প্রজাদেরকে নতুন জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো। এক কথায় জমিদারদের ইচ্ছা মতো প্রজাদের উঠানো বসানো হতো। জমিতে উৎপাদনের জন্য প্রজারা হাড় ভাঙা পরিশ্রম করতে বটে, কিন্তু সম্পূর্ণ ফলভোগটাই করত জমিদাররা। প্রজাদের মঙ্গলের জন্য তাদের কোনো দৃষ্টি ছিল না। জমিদার ইচ্ছা করলে প্রজাদের যে কোনো সময় জমি হতে উচ্ছেদ করতে পারত। অবিচার ও অনাচারের বিরুদ্ধে আদালতের সাহায্যের কথা বলা হলেও বাস্তব ক্ষেত্রে প্রজারা এ সুযোগ হতে বঞ্চিত ছিল। তৃতীয়ত, আরেকটা আইন করলো, সূর্যাস্ত আইনের আগে জমির খাজনা পরিশোধ করতে হবে। এটাও অত্যন্ত কঠিন আইন ছিল প্রজাদের জন্য, অর্থাৎ সূর্যাস্ত আইনের কারণে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে জমির খাজনা পরিশোধ করার কঠোর বিধান ছিল। এই আইনের ফলে অনেক জমিদার তাদের জমিদারি হারায়। চতুর্থত, চিরস্থায়ী বন্দোবস্তে ভূমির মূল্য বহুগুণ বৃদ্ধি পেলেও সরকারের রাজস্ব বৃদ্ধির কোনো অবকাশ ছিল না। জমিদারগণ সরকারকে রাজস্ব দিতেন
37,50,000 পাউন্ড, কিন্তু প্রজাদের নিকট থেকে জমিদারগণ খাজনা আদায় করতেন 1,30,00,000 পাউন্ড। পঞ্চমত, এদেশের নিম্নবিত্তের অনেকেই কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়। তারা অনেকেই পরবর্তীতে জমিদারি ক্রয় করে নব্য জমিদার হিসেবে আবির্ভূত হয়। এই ছিল মূলত চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। এবার চিরস্থায়ী বন্দোবস্তের উপসংহার আমি চলে যাচ্ছি। তাহলে পরিশেষে বলা যায়, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল কোম্পানির অধিক হারে রাজস্ব আদায়ের কৌশল। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বন্দোবস্তে সুফলের চেয়ে কুফলই ছিল বেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী দিন তোমাদের বাড়িতে যে পাঠ থাকবে সেটা লর্ড ওয়েলেসলি এবং তার অধীনতামূলক মিত্রতা নীতি। সকলকে ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনার এই মহামারীতে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেই অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছো। আজ অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক ইতিহাস, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। শ্রেণী ও বিষয় পরিচিতি। শ্রেণী দ্বাদশ, বিষয় ইতিহাস, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, পার্ট 2.3। প্রিয় ছাত্রছাত্রীরা, স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, নিশ্চয় ছবিটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। ছবিটা লর্ড কর্নওয়ালিসের। তাহলে আজকের আলোচ্য বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল। শিক্ষণফল লর্ড কর্নওয়ালিস সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সম্পর্কে জানতে পারবে, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সম্পর্কে জানতে পারবে। লর্ড কর্নওয়ালিস একজন ব্রিটিশ সামরিক অধিনায়ক, যিনি গভর্নর জেনারেল হিসাবে ব্রিটিশ ভারত শাসন করে ইতিহাসে অমর হয়ে আছেন। আমরা লর্ড কর্নওয়ালিস সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা তার জন্মস্থান, সমাধিস্থান, মৃত্যু এগুলো সম্পর্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তিনি জন্মগ্রহণ করছিলেন 31 ডিসেম্বর 1738 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান লন্ডনের মেয়ারে একটি অভিজাত পরিবারে। তিনি মৃত্যুবরণ করেন 5 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে এবং তার সমাধিস্থান গাজীপুর, ভারত। স্ক্রিনের ছবিটা সম্পর্কে নিশ্চয় তোমাদের ধারণা আছে। ছবিটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের। এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করব। চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ওয়ারেন হেস্টিংস 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন। লর্ড কর্নওয়ালিস 3 বছর ধরে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালান। অনুসন্ধান শেষে 1790 সালে দেশীয় জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য একটি বন্দোবস্ত করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এবং তিনি সেই সঙ্গে জানিয়ে দেন, ইংল্যান্ডের কর্তৃপক্ষ যদি অনুমোদন করলে এই বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। এবার এই প্রসঙ্গে কর্নওয়ালিসের সঙ্গে তার পরিষদের সদস্য জন শোর
এর মতপার্থক্য দেখা দেয়। তিনি বলেন, এ বিষয়ে আরো বিশদ তথ্য সংগ্রহ করা প্রয়োজন। দর্শলাকে স্থায়ী বন্দোবস্তে পরিবর্তন না করে ধীরে ধীরে এ কাজে এগোনো উচিত। কিন্তু কর্নওয়ালিস দাবি করেন সরকারের হাতে যথেষ্ট তথ্য আছে। তিনি যুক্তি দেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে জমিদাররা কৃষকদের স্বার্থের দিকে আরো বেশি নজর দেবে। ইংল্যান্ডের কর্তৃপক্ষ কর্নওয়ালিসের অভিমতকে সমর্থন করেন। ফলে 1793 সালের দর্শলা বন্দোবস্ত ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে ঘোষিত হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার কথা মনে হয় তোমরা স্পষ্টই বুঝতে পারছো। এবার আমি আসলে মূলত চিরস্থায়ী বন্দোবস্তটা কি সে বিষয়ে তোমাদের ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বুঝি হেস্টিংস কর্তৃক ভূমি ব্যবস্থাপনার অসুবিধাগুলো যাতে ভবিষ্যতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য কর্নওয়ালিস 1793 সালে দশসালা বন্দোবস্ত ভেঙে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ইতিহাসে এটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে। এবার চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সম্পর্কে আমি তোমাদের মোটামুটি ধারণা দেব। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল সমূহ কয়েকটা পয়েন্টে ভাগ করা হয়েছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত। প্রথমত, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু সুফল আমরা পরিলক্ষিত হই, নিচে আলোচনা করা হলো। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্তের আগে জমিদারগণ জমিতে তাদের শ্রম এবং মূলধন বিনিয়োগ করত না। কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো তখন জমিদারগণ জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন বিনিয়োগ করে ভূমির উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া পতিত, অনাবাদী, জঙ্গলাকীর্ণ এইসব জমিগুলো তারা কি করলো, চাষবাদের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা করে। ফলে কি হলো, উৎপাদন বৃদ্ধি পেল এবং দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটে। দ্বিতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার কর্তৃক প্রদানকৃত রাজস্বের পরিমাণ সম্পর্কে কোম্পানি সুনিশ্চিত হয়। কারণ এর আগে কোম্পানি কি পরিমাণ রাজস্ব জমা হচ্ছে এটার কোনো সুনিশ্চিত ধারণা তাদের ছিল না। এতে কোম্পানির বার্ষিক বাজেট প্রণয়ন ও বিভিন্ন পরিকল্পনা করতে খুব অসুবিধায় পড়তে হতো। কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো এবং জমিদার কর্তৃক প্রদানকৃত রাজস্বের পরিমাণ সম্পর্কে কোম্পানি যখন সুনিশ্চিত একটা ধারণা পেল, তখন কোম্পানির বার্ষিক বাজেট প্রণয়ন ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হলো। তৃতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইতিপূর্বে কোম্পানি কর্তৃক প্রবর্তিত বন্দোবস্তের যেসব দোষ ত্রুটি ছিল তা দূরীভূত হয়। চতুর্থত, এই ব্যবস্থার ফলে নতুন নতুন জমিদারের উত্থান ঘটে এবং তারা কোম্পানির একনিষ্ঠ সমর্থক হয়ে ওঠেন। ফলে ব্রিটিশ সাম্রাজ্যের স্থায়িত্বকাল বৃদ্ধিতে এসব জমিদারগণ বিশেষ ভূমিকা রাখে। পঞ্চমত, চিরস্থায়ী বন্দোবস্তের আগে গ্রামীণ সমাজের তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো, গ্রামীণ সমাজের পরিবর্তনের এক নতুন দ্বার উন্মোচিত হলো। সাধারণ মানুষ সরকার সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে শুরু করে। সুফল হচ্ছে কুফলটাই বেশি আমরা দেখতে পাই। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের সুফল যেমন ছিল তেমনি যথেষ্ট কুফলও পরিলক্ষিত হয়, নিচে সে বিষয়ে আলোচনা করা হবে। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অধীনস্থ জমি জরিপ না করেই রাজস্ব নির্ধারণ করা হয়। এতে তুলনামূলক রাজস্বের পরিমাণ অত্যাধিক বেশি হয়। তাছাড়া জমিদারির পরিচিত সীমা নির্ধারণ না হওয়ায় অসংখ্য মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমিতে প্রজাদের পুরাতন সত্ত্ব বিলুপ্ত হয়, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভূমিতে প্রজাদের যে সত্ত্ব ছিল সেটা বিলুপ্ত হয়।
প্রজাদেরকে নতুন জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো। এক কথায় জমিদারদের ইচ্ছামতো প্রজাদের উঠানো বসানো হতো। জমিতে উৎপাদনের জন্য প্রজারা হাড় ভাঙা পরিশ্রম করত বটে, কিন্তু সম্পূর্ণ ফলভোগটাই করত জমিদাররা। প্রজাদের মঙ্গলের জন্য তাদের কোনো দৃষ্টি ছিল না। জমিদার ইচ্ছা করলে প্রজাদের যে কোনো সময় জমি হতে উচ্ছেদ করতে পারত। অবিচার ও অনাচারের বিরুদ্ধে আদালতের সাহায্যের কথা বলা হলেও বাস্তব ক্ষেত্রে প্রজারা এ সুযোগ হতে বঞ্চিত ছিল। তৃতীয়ত আরেকটা আইন করলো, সূর্যাস্ত আইনের আগে জমির খাজনা পরিশোধ করতে হবে। এটাও অত্যন্ত কঠিন আইন ছিল প্রজাদের জন্য। অর্থাৎ সূর্যাস্ত আইনের কারণে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে জমির খাজনা পরিশোধ করার কঠোর বিধান ছিল। এই আইনের ফলে অনেক জমিদার তাদের জমিদারি হারায়। চতুর্থত, চিরস্থায়ী বন্দোবস্তে ভূমির মূল্য বহুগুণ বৃদ্ধি পেলেও সরকারের রাজস্ব বৃদ্ধির কোনো অবকাশ ছিল না। জমিদারগণ সরকারকে রাজস্ব দিতেন 37,50,000 পাউন্ড, কিন্তু প্রজাদের নিকট থেকে জমিদারগণ খাজনা আদায় করতেন 1,30,00,000 পাউন্ড। পঞ্চমত, এদেশের নিম্নবিত্তের অনেকেই কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়। তারা অনেকেই পরবর্তীতে জমিদারি ক্রয় করে নব্য জমিদার হিসাবে আবির্ভূত হয়। এই ছিল মূলত চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। এবার চিরস্থায়ী বন্দোবস্তের উপসংহার আমি চলে যাচ্ছি। তাহলে পরিশেষে বলা যায়, চিরস্থায়ী বন্দোবস্ত ছিল কোম্পানির অধিক হারে রাজস্ব আদায়ের কৌশল। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বন্দোবস্তে সুফলের চেয়ে কুফলই ছিল বেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী দিন তোমাদের বাড়িতে যে পাঠ থাকবে সেটা লর্ড ওয়েলেসলি এবং তার অধীনতামূলক মিত্রতা নীতি। সকলকে ধন্যবাদ।